যারা প্রশাসনের চাকরি করে তারা হয়তো বাধ্য সরকারকে মানতে, তারা হয়তো বাধ্য থাকে রাষ্ট্রপতিকে মানতে, কিন্তু অনেক সময় হয়তো তাকে ভালো নাও লাগতে পারে, এরকম হয় না, বাধ্য হয়ে টাঙিয়ে রাখছে। তো সেই জায়গায় এই বিষয়টা নিয়ে আসলে এই ধরনের আপনার জোরপূর্বক টাঙাতেই হবে এই বাধ্যবাধকতা না থাকা দরকার। এবং দ্বিতীয়ত আমি আসলে মনে করি যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে। দেখেন প্রধান উপদেষ্টা তার ছবি কিন্তু নাই, প্রধান উপদেষ্টা নির্দেশনাও দেননি, এবং ভাই যেটি বললেন যে মালয়েশিয়া থেকে ঘুরে আসার পরে হয়তো তার খারাপ লেগেছে, এটার সাথে আমি দ্বিমত। প্রধান উপদেষ্টা আসলে এই মানসিকতার বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তার অনেক সমালোচনা আমরা করি, কিন্তু তার ছবি লাগাইতে হবে এই নির্দেশনা তিনি চাইলে তার দপ্তরের মাধ্যমে অনেক আগে দিতে পারতেন, তিনি দেননি, স্পষ্টভাবে দেননি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু প্রধান উপদেষ্টার ছবি নাই, রাষ্ট্রপতির ছবি রয়েছে, এটা নিয়ে অনেক উপদেষ্টারা ক্ষুব্ধ। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ছিল সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। এরপরে একজন উপদেষ্টা মাহফুজ আলম সেই ছবি নামিয়ে ফেলেছে। এর কারণটা কি? এর কারণটা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা কিন্তু শেখ মুজিবকে মনে করে ফাদার অব দ্য ফ্যাসিজম এবং শেখ হাসিনাকে মনে করে ডটার অব দ্য ফ্যাসিজম। আপনি নিশ্চয়ই অনেকের বক্তব্য শুনেছেন, বিশেষ করে ওই সময় যারা জাসদের রাজনীতি করেছে, আমি নিজে শুনেছি তাদের কাছ থেকে যে শেখ মুজিবের যে শাসন আমল সেটা হাসিনার থেকে নিকৃষ্ট। আমরা তো এখন হাসিনার আমলে আয়নাঘর, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন দেখেছি, তাই না? তো সেই জায়গায় শেখ মুজিবের শাসন আমল এতটাই জঘন্য যে আমরা শুনেছি যে ওই সময় রক্ষী বাহিনী যারা জাসদের রাজনীতি করতো তাদের চামড়ার খাল, মানে শরীরের খাল যেটা চামড়া বলে, এই চামড়া পর্যন্ত তুলে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে। এই বক্তব্য কিন্তু আবার একজন আপনার যিনি অধ্যাপক রয়েছেন সলিমুল্লাহ খান, তিনি কিন্তু এটা কয়েকবার এই বক্তব্য দিয়েছেন যে শেখ মুজিবের শাসনামল যারা দেখেননি তারা শুনে রাখেন, ওই শাসনামল ছিল হাসিনার থেকেও জঘন্য। দেখেন রক্ষী বাহিনী যেভাবে মানুষকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, শেখ মুজিব শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য, তার এই সাম্রাজ্য রক্ষা করার জন্য একটি বাহিনী গড়ে তুলেছিল। কাদের মাধ্যমে? ছাত্রলীগের গুন্ডাদের মাধ্যমে, তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে। তো আজকে এই কথাগুলো তো আমাদের বলা দরকার, তাই না? অন্যথায় তরুণ প্রজন্ম মনে করছে যে শেখ মুজিব দেবতা, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারাও মনে করে যে শেখ মুজিব হয়তো আওয়ামী নবী। কিন্তু শেখ মুজিবের, হ্যাঁ, ৭১-এর আগে তার ব্যাপক ভূমিকা আছে, তিনি সংগ্রাম করেছেন, দীর্ঘ সময় জেল খেটেছেন, কিন্তু যে মানুষ বাকশাল কায়েম করলো, যে মানুষ গণমাধ্যমে স্বাধীনতা হরণ করলো, যে মানুষ রক্ষী বাহিনী গঠন করলো, খুনি বাহিনী, যে মানুষ জাসদের প্রায় ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করলো, যে মানুষ এই দেশের ভিন্ন মতের চর্চাকে বন্ধ করে দিল, সেই মানুষকে তো আর এইভাবে জাতির পিতা মানুষ মনে করতে পারে না। ৭১-এ শেখ মুজিবকে যখন আপনারা এভাবে বিশ্লেষণ করছেন তখন তার দুটি দিক দেখাচ্ছেন, একটা হচ্ছে ৭১-এর আগ পর্যন্ত এবং আরেকটা হচ্ছে ৭১-এর পর পর্যন্ত। এখন আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন কোনটিকে আসলে আপনারা গ্রহণ করবেন আর কোনটিকে বর্জন করবেন সেটা নিয়েও তো আসলে ব্যাপক আমি মনে করি যে মানুষের সামনে দুইটা অধ্যায় থাকা দরকার। ৭১-এর আগের নায়ক শেখ মুজিব, আর ৭৫ পর্যন্ত ৭১-এর পরের যে আসলে খলনায়ক শেখ মুজিব, এই দুটো অধ্যায় অবশ্যই থাকতে হবে। তরুণ প্রজন্ম দুইটা অধ্যায় জানবে, এরপরে সিদ্ধান্ত নিবে যে শেখ মুজিবকে তারা জাতির পিতা মানবে কি মানবে না। দেখেন শেখ মুজিবকে জাতির পিতা তো আসলে আমরা ঘোষণা দিই নাই, তার কন্যার শখ হয়েছে, তার বাবাকে তার যেমন পিতা ঠিক জাতির পিতা বানিয়েছে। শেখ মুজিবের প্রতি মানুষের শ্রদ্ধা আছে ততক্ষণ পর্যন্ত, ৭১-এর সংগ্রাম সেই পর্যন্ত। কিন্তু ৭১-এর সংগ্রামের পরে যখন তিনি আসলে এক ধরনের খলনায়ক হয়ে গেলেন, তখন তার দলের নেতারাই তাকে ঘৃণা করা শুরু করলো। এমনকি দেখেন শেখ মুজিবের যে রাজনীতি, যে মানুষটি শেখ মুজিবের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দিল, তাকে স্মরণ রাখলো, সেই তাজউদ্দিন আহমেদ, তাকে কিন্তু শেখ মুজিব ফিরে আসার পরে মাইনাস করেছে। অর্থাৎ শেখ মুজিবের ৭১ থেকে ৭৫-এর রাজনীতি ঘৃণ্য রাজনীতি, যে কারণে যেহেতু তিনি আসলে ৭১-এর আগের যে চিত্র, সেই চিত্র যদি তিনি ধারণ করে থাকতেন তাহলে তাকে মানুষ জাতির পিতা মানতে আপত্তি ছিল না। যেহেতু তিনি নায়ক থেকে খলনায়ক হয়েছেন, সুতরাং তাকে আর জাতির পিতা আপনি যদি বাধ্য করেন সেটি মানুষ মানবে না। এখন তো আসলে বাধ্য করার কেউ নেই, বাধ্য করার কেউ মানতেছে না একেবারেই। আপনি নিজেই বলছিলেন যে যার ইচ্ছে হবে সে মানবে, যার ইচ্ছে হবে না সে মানবে না। যার ইচ্ছে হবে মানবে, তাকে কি আপনি ফ্যাসিস্ট উপাধি দেবেন?
যে 15ই আগস্টকে নিয়ে শ্রদ্ধা জানাবে, তাকে কি আপনারা জুতা পেটানোর মতো কর্মসূচি দেবেন? মানে সেটি কি আসলে কিভাবে দেবেন? একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমি পাচ্ছি না সংযোগটি, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমরা আরেকটু পর নিব। আমি একটু আসতে চাই যেন মাসুদ কালাম, আপনার কাছে আসি। ভিন্ন প্রসঙ্গে একটু যাবো, তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা, যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয়, নির্বাচন নিয়ে যখন নানান তোড়জোড় চলছে, সরকারের পক্ষ থেকে তোড়জোড় চলছে, বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে, তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। জামাত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবে নির্বাচনে তারা যাবে না। এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা, এবং জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি। জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমি রাশেদ খানের ব্যাপারে একটু বলি কারণে যে একদম মানে একটু মনে বলা দরকার। তাহলে ওটা আসলে একটা মানে বেশ লম্বা আলোচনা, এই আলোচনা আমি এখন যাওয়া ঠিকও হবে না, কারণ আপনার একটা প্রশ্ন করেছেন। একটা জিনিস হলো কি, শেখ মুজিবের শাসন আলমটা আমারটা আমি দেখেছি। ৭৪ সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি ৮ম শ্রেণীতে পড়ি, ক্লাস 8-এ পড়ি। এই যে আমি দেখেছি, আমি কিন্তু শুনে কথা বলছি না। আমি ওই সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না। আপনি একেবারে নিজস্ব উপলব্ধি থেকে? আমার নিজস্ব উপলব্ধি। আমার বড় ভাই, আমার আপন ভাই, সেই জাসদ করতো, তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি। আমার মা সংসার করতো, সংসারের কি জটিলতা, কি কষ্ট এটা দেখেছি। দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে, কাজে আমি জানি। শেখ মুজিবের শাসন আমল ৭২ থেকে ৭৫ পর্যন্ত দুর্বিষহ শাসন আমল, দুর্বিষহ। মানুষ অনেক কষ্ট করে, আমিও কষ্ট করেছি। আটায় যাও চিনেন? আটার যাও চিনেন? যেটাতে পোস্টার লাগায় না, আটা গুলাইয়া, এটার মধ্যে একটু চিনি দিলে আটা যাও, সেটা আমি দিনের পর দিন খেয়েছি। যে আমি জানি কষ্টটা। আমি কিন্তু কোনো বই পড়ে বলতেছি না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকবার। একটা আওয়ামী লীগ লেখছে, কি ছিল, আরেকটা মনে করেন বামপন্থীরা লেখছে। বামপন্থীর মধ্যে দুই ভাগ, এক হলো মার্ক্সবাদী আপনার রাশিয়া মস্কোপন্থী, এক হলো পেকিংপন্থী। এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। আমাদের আজকের যে প্রজন্ম, তারা কিন্তু বই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস ছিল, তারা ওই বই পড়ে কিন্তু শেখ মুজিব ছিল। যে আমি কিছু জানি। আমি একটা কথা বলি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল, খুবই খারাপ। খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয়, সেই যুক্তি আসলে 20% ঠিক, আর বাকি 80% ছিল ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তারা অপকর্মগুলি করেছে। এটা আমি জানি জিনিসটা, এটা আমি নিজেও ফিল করি। আমি ওনাকে মহামানব মনে করি না, যেটা ওনার কন্যা চেষ্টা করেছে ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে। মানুষ তো মানুষের ভালো আছে মন্দ, পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী ছাড়া দেখাতে পারবেন না, একজন শাসককে দেখাতে পারবেন যার কোনো মন্দ নাই, যার কোনো সব ভালো, অথবা একজন লোক দেখাতে পারবেন যার সব মন্দ কোনো পাবেন না। ভালো মন্দ মিলে মানুষ। আপনি যখন আলোচনা করবেন তখন যেটা নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে। কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে, গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন, টিভিতে কথা শোনেন, পত্রপত্রিকা দেখেন, তার 10 ভাগের 1 ভাগের সমালোচনা কি গোলামের জন্য করা হয়? হয় না। বাস্তবে দুদিনের অবস্থানটা আসলে কি রিভার্স। জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল। আরে ভাই, ৭১ সালে জামাতের 4 জন মন্ত্রী ছিল গভর্নমেন্টে, জামাতের 4 জন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে, পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে। এটাকে আলোচনা করে, কাজে এগুলি বললে সারাদিনই বলা যায়, আলোচনা সবার সঙ্গে করা যায়। ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। যদি কেউ এক বই পড়ে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না। সে তো আর দুনিয়ার বই পড়ে নাই, সে এক লাইনে আলাপ করে যাক, ওই আলোচনা করি না। ওই আলোচনা পরে এক সময় সমস্যা মতো করে আলাপ করবো। আচ্ছা, এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এই যে এনসিপির কথা বললেন, অথবা জামাতের কথা বললেন, অথবা বিএনপির কথা বললেন, এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমত্যে তারা পৌঁছতে পারছে না। না পারলে কোনো সমস্যা নেই, না পারলে কোনো সমস্যা নেই। নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে, এবং এই আলাপগুলো তাদের করতে হবে। তারা অনেকে বলবে জুলাই সনদের ওইটা আমার পছন্দ না, এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে। আচ্ছা, নিজের ভোটটাকে, নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে, জনগণ আমার ভোট দিবে। জনগণ আপনাকে কেন ভোট দিবে?